মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমি খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করা যাক। তো সকালবেলা খালি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এখন রান্না করব। তার আগে করবো পুজো। জাস্ট স্নান করে উঠলাম, সকালে ঘর টর মোছা হয়ে গেছে, বাসন সব কমপ্লিট হয়ে গেছে, খালি বোতলগুলো রাখা রয়েছে, সেগুলোকে একটু ধুতে হবে। আর বাড়িটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর মেয়ের কালকে বুকসে কভার চড়িয়েছিলাম, তো সেগুলো পরিষ্কার করলাম। সব করে আমার দোকানের জিনিসপত্র যে ঘরটা, সেই ঘরটা একটু ক্লিন করা ছিল, কিছু জিনিস এদিক ওদিক রাখা ছিল। তো সেখানে এখনও এই ঘরে কয়েকটা জিনিস আছে, সেগুলো ওখানে যাবে, সেগুলো ব্যাগগুলো এখানেই রয়ে গেছে, আর ওই ঘরে রাখা হয়নি। ওর মধ্যেও কিছু জিনিসপত্র রয়েছে। আর এত পরিমাণে গরম পড়েছে না, সত্যি কথা বলতে ব্লগ করতে ভালো লাগছে না। এই দেখো মুখের মধ্যে। আর এবছর মানে গরমে আমার ভীষণ বেরোচ্ছে এই সমস্তগুলো, দু একটা বেরিয়ে গেছে, সারা মুখে দাগ হয়ে যাচ্ছে, যেটা আমার কোনোদিনই হয় না এরকমভাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি জাস্ট চুলটা একটু গুটোবো, জাস্ট এই চুলটা আঁচড়েছিলাম, একটু ভিজে ভিজে রয়েছে বলে একটু শুকোতে দিয়েছিলাম। তো চুলটা শুকোক, চুলটা এখন শুকোবো, কারণ মেয়ের ঘরে এসে গেছি, কারণ মেয়ে ওই ঘরে ঘুমোচ্ছে, তো ও লাইট জ্বালে ওর ঘুমটা নষ্ট হয়ে যাবে। তো এখন মেয়ের ঘরেই রয়েছি, ওর ঘরে বিছানায় কিছু জামাকাপড় পাট করে রাখা রয়েছে, আর ওগুলো আমি এখন আলমারিতে তুলে দেবো। আগে পুজো টুজোগুলো করে নিই, রান্না কমপ্লিট করে দুপুরবেলা ভাবছি যে একদম ব্যাগ ফ্যাগ গুছিয়ে নেবো। ব্যাগ ফ্যাগ অনেক কিছু গুছানোর আছে, তো সেগুলো গুছিয়ে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো পুজো দেওয়া হয়ে গেছে, মেয়ের ঘরে পাখাটা অফ করে দিয়েছি, না হলেও উঠবে না। দুবার ডেকে এসেছি, সাড়া দেয়নি। আর এখন যাবো রান্নাঘরে, ভাতটা চাপাবো। তার আগে দরজাটা বন্ধ করে আসছি, আমি না ভুলে যাই খালি দরজা বন্ধ করতে। এখানে ধূপটা দিলাম। তো চলো দরজা বন্ধ করে দিয়েছি, ওদিকে আর কোনো কাজ নেই। আর এটা নিভে গেলে এটাকে সরিয়ে দেবো, যেহেতু সারা ঘরে এটাকে দেখিয়েছি, তো এটাকে না আমি আর নেভাইনি আর রান্নাঘরে ঢোকাইনি, তো এটা এখানে রেখে দিয়েছি। আমার ফটোটা দেখছো, এটা আমি তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম। বর বলেছিল আনতে হবে না, কারণ রাধাকৃষ্ণর সাথে মা কালীকে একসঙ্গে রাখে না, তো আলাদা করে রাখতে হয়। বলে না ভগবানের ইচ্ছা থাকলে নিজের জায়গাটা নিজে ঠিক সে করে নেয়, তো সেই হচ্ছে ব্যাপার। আর এই ছোটো ছোটো ফটোগুলো আমি নিয়ে এসেছিলাম, আগের বারে আমার হলে রেখেছিলাম, কিন্তু বড় ফটোটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। আর ওরকম টাঙিয়ে দেয়ালের মধ্যে রাখতে নেই, তার তারায় অন্তত একটা এরকম কার্ড টাইপ কিছু একটা দিতে হয়। তো আমি কি করেছিলাম না, এরকম টাঙানো ছিল, তো ওরকম রাখতে নেই। তো সেই জন্য এই জায়গাটা বেশ সুন্দর একটা খাপ মতন আছে এখানটায়, তো এইখানটায় আমি মা তারাকে দিয়ে দিয়েছি। আর এখানে ধূপ ধূপ দিই, তবে হ্যাঁ খেতে দিই না, খালি ধূপ দিই, কারণ ওর প্রাণ প্রতিষ্ঠা করলে আমাকে মানে ওনাকে ডেলি খেতে দিতে হবে, আমি না দিলে সমস্যা হবে আমারই। তো সেই জন্য আমি খালি ধূপ দিই আর মা তারাকে মন দিয়ে ডাকি। আর এখানে আমি এই যে ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা আমার, তো সেটা অ্যাকোয়ারিয়াম যে জারটা ছিল তার মধ্যে মানি প্ল্যান্ট অনেক গ্রো করেছি। এই বাড়িতে আসার পর না ওই মানি প্ল্যান্টগুলো অত কোথায় লাগাবো, তো ওগুলো কেটে এর মধ্যে করে দিয়েছি, অত বেশি আর রাখিনি, কয়েকটা রেখেছি। আর এখানে আমার পছন্দের বুদ্ধাটা রেখেছি, সাদা রঙের বুদ্ধা। আর এই কাপটা আমি বরকে দিয়েছিলাম বার্থডেতে, তো ওটাও রেখে দিয়েছি। ওর মধ্যে কয়েকটা ওই অ্যাকোয়ারিয়ামেরই ফুলগুলো, যেগুলো আমার এখন আর লাগে না, তো সেগুলোই রেখেছিলাম। আর এখানে হাবি জাবি এই যে মেয়ের জিনিসপত্র, মেয়ে এখানে জড়ো করেছে। আর এই জায়গাটায় মেয়ের দুটো টেডি বসানো আছে, এই টেডিটা লাল টেডিটা আমার ভীষণ পছন্দের, তাই এখানটায় রেখেছি। রেখে এখানটায় আমি এখন ফোনে চার্জ দিই, যেহেতু ওখানে দুটো বোর্ড করা রয়েছে ছোট ছোট, তো সেই জন্য এখানটায় আমি দিই। কালকে মেয়ের সব বইগুলো আমি এই যে কভার চড়িয়েছি, দেখো এতগুলো বই।
তো এতগুলো বইয়ে আমি কভার চড়িয়েছি, এই নোটবুকসগুলোতেও তাই করেছি। খালি রয়েছে 1 2 3 4 5টা 6 7 8 9 9টা খাতা রয়েছে, না 5টা না 6টা 7 8 9 10 10টা, সরি 10টা রয়েছে। এই 10টা খাতা আমি শুধুমাত্র পেপার শেষ হয়ে গেছিলো, তাও ঘরে ছিল, সেই পেপার দিয়ে করেছি। এনে দিয়েছিল, তো 2টো পেপারের ইয়েতে হয়নি রোলারে, তো আর একটা আবার ঘরে ছিল অর্ধেকটা মতন, তো সেটা দিয়ে দিয়েছি। আর বাকিটা আজকে একটু বিকেলে বেরোবো ভাবছি, বেরিয়ে একটা নিয়ে আসবো। আর আমার একটা ডাবল টেপও আনার আছে। এই এই যে ফ্রেমগুলো না, আমি এগুলো লাগাতে পারছি না, তো এইগুলোই লাগাবো। তো সেই জন্য সাজানো হচ্ছে না, রান্নাঘরটা যাতা হয়ে আছে। হুকগুলো আনার আছে, যেগুলো স্টিকার হুক টাইপের, ওগুলো না আনলে ওই সাবান টাবান রাখার একটা লাগাতে পারছি না। রান্নাঘরে অনেক কিছু লাগানোর আছে, যেগুলো হুক নেই বলে আমি লাগাতে পারছি না, তাই একটু আগোছালো হয়ে আছে। তো দেখি 2-1 দিনের মধ্যেই করে যেতে হবে, নাহলে এরপর আমি আর টাইম পাবো না। তারপরে আমার ঘুরতে যাওয়াটা আছে, তো তারপরে এসে স্কুল টিউশন এগুলোতে নিয়ে আবার ব্যস্ত হয়ে যাব, তাহলে এইগুলো আর টাইম পাবো না। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কতটা কি গুছিয়ে যেতে পারি। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, যাবো ওকে ডাকতে। সবার প্রথমে চালটা মেপে নিচ্ছি, আগে ভাতটা চাপিয়ে দেবো, তারপরে টুকটুক করে সবজিগুলো বানাবো। তো আগে ভাতটা চাপিয়ে দিই, তারপরে বাকি সব কাজগুলো করব। মাংসটা এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। তো এবার এটাকে চাপাবো। তার আগে আমি কাটবো পেঁয়াজ নেব, আলু নেব, আদা রসুন সব রাখা রয়েছে, ছাড়ানোই রয়েছে, শুধু এটাকে নিয়ে পেস্ট করে নেবো। এই যে একেবারে খালি আমি সব গুছিয়ে নিয়েছি, খালি ওখানে তরমুজটা রয়েছে, আর এটার মধ্যে ছোলার ডাল সেদিনকে ভিজোতে দেওয়া হয়েছিল বানাবো বলে, তো বানানো হয়নি, সেই ছোলার ডালটা রয়েছে। বাকি আর কিছু নেই, আদা রসুন এইটুকুই, আর টমেটম কয়েকটা শাক এই কটাই রয়েছে। ফ্রিজ একদম মোটামুটি খালি। আর উপরের কর্নারে মাছ রয়েছে, তো আজকে তো মাছ বানাবো না। আর মেয়ের মনে হয় একটা আইসক্রিম পড়ে আছে, আর ডাব্বাটা শেষ। তো এই মাছের ডিম এই সমস্ত রয়েছে এখানে, এর মধ্যে মাছের মাথা। তো এইগুলো কালকে ভাবছি করে ফেলবো, আজকে মাংসটা এনে দিয়েছে, করে নিই আগে। তো এখানে এই যে রসুনের ডাব্বা, আর এর মধ্যে রয়েছে আদা, আর এই নিলাম টমেটো। এই গেল 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 এক হাতে কাজ করতে গেলে না এই হয়, এই যাচ্ছে আবার গেল, টমেটোগুলো খালি গড়িয়েই যাচ্ছে। তো হয়ে গেছে, দাঁড়াও, এই পড়িস না পড়িস না পড়িস না, থেতো হয়ে যাবি, পড়িস না, দাঁড়া। তো এই যে রাখলাম, এবার আদাটা ছাড়াতে হবে, আর পেঁয়াজটা কাটতে হবে। তো আজকে পেঁয়াজ কাটতে খুব সমস্যা হবে, কিন্তু আমি এই ছোট ছোট পেঁয়াজগুলো বেশি পছন্দ করি। কারণ হচ্ছে এই পেঁয়াজগুলো না তোমার নষ্ট হয় না, নাহলে বড় বড় পেঁয়াজগুলো আনে বড়ই আর্ধেক কেটে তারপর রেখে দিতে, তারপরে যায় নষ্ট হয়ে ফেলা যায় শুকনো হয়ে। তো যেহেতু মুরগির মাংস, সেহেতু আলুগুলো একটু ছোট ছোট করে দেবো। আজকে একটু আলু দিয়ে করবো, নাহলে সাধারণত বেশি নর্মাল কষাও হয়, আলু দিয়েও হয়, বেশিরভাগটা নর্মালি হয়। তো আলু দিয়ে আজকে একটু করব। তো আলুটাও বার করে নিলাম। তো এখানটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখানটাতেই আমি আলু আর পেঁয়াজগুলো কাটবো। তো যেহেতু বাসন মেজেছিলাম ঠাকুরের, সে একটু নোংরা ছিল, তো সেটাই এখন পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এবার সমস্ত সবজি টবজিগুলো আর পেঁয়াজগুলো কেটে নেবো একসাথে। আগে আলু ছোলার যে ইয়েটা ছিল সেটা না নষ্ট হয়ে গেছিলো, মানে কি হয়েছে না, ওটা এই ডাব কাটতে গেছি, এরকম ডাবটা ফুটো করতে গিয়ে এটা পুরো ভেঙে এটা চলে এসেছিলো। তো সেই এক্সিবিশনে গেছিলাম, তো সেখান থেকে আবার এইটা কেনা হয়েছে। ছুরিটা ছিল আগে থেকেই, ছুরিটা খুব একটা বেশি নষ্ট হয় না, এইগুলোই না একটু নষ্ট হয়ে যায়। তো এক্সিবিশন থেকে এগুলো আমি কিনে নিয়ে এসেছি, আর একটা নিয়ে নিয়েছি এক্সট্রা, কারণ যদি আবার বাই চান্স এটা ভেঙে যায় তখন আবার একটু কাজে লেগে যাবে, তো জন্য 2খানা নিয়ে এসেছি। কোমরের প্রবলেমের জন্য একদমই বসে আমি সবজি কাটতে পারি না, দাঁড়িয়ে কাটলে একটু সুবিধা হয়। তবে হ্যাঁ, কোনো কোনো সময় মনে হয় যেন বসে কাটলেই বেশি ভালো হয়, কিন্তু বসে তো কাটি, কিন্তু পায়ে ঝিন ধরে যায় প্রথম কথা, আর কোমরও ভীষণ লাগে। তো সেই জন্য আমি বেশিরভাগ সময়টা দাঁড়িয়েই কাটি। এখন বাজে 11টা, আমার ঘন্নি মেয়ে এখন ঘুম থেকে উঠেছে,
আমি 5:10 পুজো করতে গেছি, তখন পাখাটা অফ করে রেখে গেছি, তখন কিন্তু ও ওঠেনি। তারপরে আমি পুজো টুজো করে সমস্ত কাজ সেরে এদিকে ভাত ঠাত চাপালাম, তারপরে উনি উঠেছেন, উঠে সবে ব্রাশ করলো, এখন বাজে 11টা। তো এখন জাস্ট আমি ভাতটা ওকে করে দেবো, তাই আলুগুলো কুচো কুচো করে কেটে নিলাম। চলো চালটা বার করে আনি। আমার না এই ঘরে এসে এত ভয় লাগে, টিকটিকি উঠে যায়, এত টিকটিকি ভর্তি, মানে কভারটা খুলতেই না মনে হলো যেন টিকটিকি আমার গায়ে ঝাঁপ দিল। আর এই ছোট 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 টিকটিকি, এত বড় সাইজেরও টিকটিকি আছে, দেখলেই যেন কিরকম একটা গা ঘিন করে, মানে কভার খুলতেই ভয় লাগে। আমার মেয়ে তো চেঁচায় জোরে, আমি তো সেটা পারি না। তো এই যে গোবিন্দভোগ চালের ভাত করে দেবো ওকে, এই যে গোবিন্দভোগ চাল, তো ওকে একটুখানি দিয়ে, যেহেতু এখন সকালবেলা ওঠেনি, অনেকটা লেটে উঠেছে, তো ওর না বেশি খেতে ভালো লাগবে না, তাই একটু অল্প একদম দিলাম, এক বাটি পুরোপুরি দিলাম না। চাপ গেল। তো চালটা এখন ধুয়ে ও প্রেশার কুকারে ওইদিকে ভাতটা চাপিয়ে দেবো, আর এদিকে নর্মাল ভাত আমাদের হচ্ছে, আর এইটা হবে ফেনা ভাতে। তো এর মধ্যে একটা ডিম ভেজে দেবো ওর সাথে, এত সুন্দর খেয়ে নেবে। যে ওকে ভাত, এই যে, তো ওটা চাপিয়ে দিই, এর সাথে একটা ডিম সেদ্ধ করে দিতাম, কিন্তু একদম সেদ্ধ করে দিলে ভালো লাগবে না, যেহেতু এটা গোবিন্দভোগ চাল। তো এর সাথে একটু ভেজে দেবো ডিম, আর ঘি দিয়ে দেবো, বেশ সুন্দর খেয়ে নেবে সকাল সকাল। ছোটো ছিল তখন না কোথাও গোবিন্দভোগ চাল পাওয়া যেত না, আমি যখন কলকাতা থেকে আসতাম তখন কিনে নিয়ে আসা হতো অনেকটা করে, কারণ তখনও বেশি খেত না, 2 চামচ করে। আমার একটা চামচ আছে, তোমাদের দেখাই। তো খুব ছোট চামচটা, এই যে, এটা আমি বিয়ের পরেই কিনেছিলাম, ফার্স্ট বিয়ের সময় যখন বাসনপত্র কিনেছিলাম রান্না করবো বলে, তখনই কিনেছিলাম। তো এই চামচে 2 চামচ মতন চাল, আর তার মধ্যে এই ছোট 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 এইটুকু গাজর, এইটুকু বিনস, ওটাকে পুরো গেটারে দিয়ে ওকে সিটি মেরে ছোটোবেলায় একদম খাওয়ানো শেখাচ্ছিলাম। তো ওরকমভাবে ওকে প্রেসার কুকারে করে দিতাম। একবার না প্রেসার কুকার ব্লাস্ট হয়ে গেছিলো, তো খিচড়ি বানিয়ে, আর আমার মেয়ে না খুব একটা বেশি তখন খিচড়ি জিনিসটা পছন্দও করতো না ছোটোবেলায়, ওকে একটু আমরা যা খেতাম ঝাল ঝাল সেটা দিলে যেন খুব সুন্দর খেত। তো তারপরে ভাবলাম কি না, ওকে আলাদা করে আর কিছু দেবো না। তো আমি ভেবেছিলাম যে না, ওকে আমরা যা খাই সেটাই ওকে খাওয়াবো, এক্সট্রা কিছু ওকে আলাদা করে আমি দেবো না। তো যখনই আমরা খেতে বসতাম তখনই সেটাকে টেস্ট করাতাম, তো এইভাবেই ওকে খাওয়ানো আমি শিখিয়েছিলাম। ওই জন্য না আজকে দিনে এসে ও প্রতিটা জিনিস খায়, এমন কোনো জিনিস নেই যে ও খায় না, কিংবা খেতে পারে না, কিংবা এটা খায় না, কিংবা এই ম্যাগি খাওয়াই, এই না, আমি ওকে ওসব দিই না, কারণ ওগুলো স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। তো সেই জন্য আমার ভাতটা উতলে যাচ্ছে। তো এই কথাগুলো তোমাদের সাথে সাথে শেয়ার করা হয় না, আমার অনেকে ভাবে কী খাও, অনেকেই জিজ্ঞাসা করে। যখন আমার দোকান ছিল এত মানে নজর দিত, সবার নজরও লেগে যেত, তোমার মেয়েকে কী খাওয়াও, কী খাওয়াও তোমার মেয়েকে, তোমার মেয়ে কি পরোটা ফরোটা এইসব বেশি খায়, ম্যাগি খায়, এইসব খায়? না, আমার মেয়ে প্লেন ভাত খায় সকালবেলা খালি পেটে, তারপর টিফিনেও সেরকম কিছু দিই না, নয় রুটি তরকারি, আর পরোটাও খুব একটা বেশি খেতে পছন্দ করে না, নয় রুটি তরকারি দিই, নয়তো বা লেমন রাইস, ফ্রায়েড রাইস, আর নয়তো বা ভাত তরকারি, এরকমই কিছু একটা দিয়ে দিই ওকে, যেহেতু এখানে দুখানা টিফিন হয়। আর ফল ওকে দিলে ফলগুলো লোককে খাইয়ে আসে, তো সেই জন্য আমি দিই না। তো কুকিজ টুকিজ কিছু একটা দিতাম শর্ট লাঞ্চে, আর লাঞ্চে আমি ওকে সারা জীবন ওরকমই দিতাম। তো ভাতটাই খাওয়া, ছোটোবেলা ওর না পটি ভীষণ টাইট হতো। তো ডায়েটিশিয়ানকে দেখানোর পরে ডায়েটিশিয়ান বলেছিলেন যে সকালবেলা তোমাদের ওখানে তো ইডলি পাওয়া যায়, চাল জাতীয় জিনিস, চালের যে তৈরি করা যে কোনো জিনিস তোমাকে খাওয়াবে, ওর পেটে কোনো সমস্যা হবে না, তাহলে দেখবে পটিটা নর্মাল করবে। সকালে খালি পেটে ওঠার পরে না আমি ওকে তার জন্য ওই চালটাই দিতাম, মানে ওই ভাত দিতাম, নয়তো ইডলি খাইয়ে দিতাম, এরকমই করতাম। তো আর তারপরে যখন একটু বড় হলো, স্কুল যাওয়া শিখলো, আস্তে আস্তে স্কুল যাচ্ছে, মেয়ে বড় হয়ে গেছে, তখন কি করতাম, আমার না মনে হতো ভেতর থেকে কোনোটা স্যাটিসফ্যাকশান পেতাম না, মানে ওকে মনে হতো যেন যদি ভাতটা খাই আমি স্কুলে পাঠাই না, আমার মনে হতো যেন ওর পেটটা ভরা ভরা থাকবে, তারপর সারাদিনও না খেলেও আমার মনে হয় ওর পেটটা ভরা থাকবে, ওর কষ্ট হবে না, এরকম একটা মনে হতো। তো তখন না ফার্স্টে আমি ওকে ভাতই খাইয়ে পাঠাতাম স্কুলে।
তখন আমার মেয়ে টিফিন খেতে পারতো না স্কুলে গিয়ে। কথাগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি। মেয়ে ভালো করে টিফিন খেতো না, আম্মারা খেয়ে নিত। যখন একদম ছোট ছিল আম্মারা খেয়ে নিত। সেখানে আমাকে একটা টিচার আমাকে বলেছিল যে এরকম ম্যাডাম আপনি এরকম বেশি বেশি দেবেন না, আম্মারা খেয়ে না। মেয়েটাকে ভালো করে মানে খাওয়াতো না। তো সেই সময়টা মেয়ে একটু রোগা হয়ে গেছিলো, আর কেমন একটা শরীরটা খুব ভুগতো এটা ওটা নিয়ে। 3 বছর বয়স পর্যন্ত ওই রকমই ভুগলো। তারপরে মানে সকালবেলা কোনো কিছু খাইয়ে পাঠালে ওরকমই হতো। তারপরে আমি ভাবলাম না, ওকে আমি ভাত ছাড়া কিছু খাওয়াবো না, আমি ওকে ভালো করে পেট ভরে ভালো করে খাওয়াবো। তো আমি ভাতটাই দিলাম, কারণ তখন একদম যখন ছোটো ছোটো তখন না ভাতটা খেতে চাইতো না, আর ওকে দুধ খাওয়ানো যাবে না। তো ইডলি খাইয়ে পাঠাতাম একটা কি দুটো, তখন সেটা পেটে থাকতো না বেশিক্ষণ। আর যখন বড় হয়ে গেল এরকম ভাত খাইয়ে আমি পাঠাতাম, তো বেশ ভালো খেয়ে নিত, ভাতটা ভালো খেয়ে নিত। তো ভাতটা খেয়ে নিতে বলে আমি সেই জন্য এখনও পর্যন্ত ওকে ওটাই করি, যার জন্য অনেকের খারাপ নজরও লাগে। মানে আমার শ্বশুরবাড়িতে গেলেও শুনতে হয় যে ছোটোবেলায় মানে ও যখন এই লকডাউনটা ছিল তখন স্কুল যায়নি, 2 বছর বাড়িতে ছিল, তখন একটু হেলদি হয়ে গেছিলো, আর একটু বেশি হয়ে গেছিলো। সবাই বলতো যে ওকে সবসময় ভাত দেবে না, ওকে সবসময় ভাত দেবে না। তখন না শুনতে খুব খারাপ লাগতো কথাটা শুনতে। খাচ্ছে আমার বরের খাচ্ছে, তাদের কি সমস্যা বুঝতে পারতাম না। তো বাড়িতে আমার এক যা ছিল, বড় যা, তো ওর তো সবসময় আমার মেয়ের প্রতি নজর থাকতো। মানে ওর নিজের ছেলে যেহেতু এরকম শুটকে, তো সবসময় মনে করতো যে আমার মেয়েকে দেখলেই মানে ও জ্বলে পড়ে উঠতো, সেটা আমি বুঝতে পারতাম। যখনই দেখতাম আমার মেয়েকে জ্বলে উঠতো, এটা আমি কারণটা ঠিক বুঝতাম না। তো সবার সন্তান সবার মতনই হয়, যে যেমন হবে তার সন্তান তেমনই হবে। আমার সন্তানকে দেখতে খারাপ বলে আমি তাকে দেখে হিংসা করতে পারি না, কারণ আমার সন্তান সবার থেকে শ্রেষ্ঠ, আমি এটাই মনে করি। মাই হয়। তো না জ্বলে যেত আমার মেয়েকে দেখলে ভীষণ। তো এটা আজকে শেয়ার করছি। তো খালি আমার শ্বশুরের কানে বলতো ভাত খাই বলে মোটা, এত মোটা ভালো না, ভাত খাই বলে মোটা, এত মোটা ভালো না। কিন্তু এটা নয়, আমার মেয়েকে আমি যত্ন করে রাখি, খাওয়া দাওয়ার দিক থেকে পরিপাটি করে। আমি নয় শুধু, এটা পুরোপুরি আমার বরের ওপর। যা আমার বর বারবার ছোটোবেলায় বলতো জল খাইয়েছো, ফোন করে করে জিজ্ঞাসা করতো জল খাইয়েছো, ও খেয়েছে, এখনও পর্যন্ত তাই, মানে উঠেছে ঘুম থেকে খেয়েছে। তো এই কেয়ারগুলো ছোটো ছোটো আমরা দুজনে মিলেই প্রতি করি। বাচ্চাকে যদি তুমি কেয়ার করো আর সুন্দর করে যত্ন করো, বাচ্চা ঠিক সুন্দর তৈরি হবেই, তাদের শরীরের গঠনে বলো, আর মানসিকভাবে বলো, আর পড়াশোনায় বলো। যেটা যত, হ্যাঁ পড়াশোনাটা নিতে পারে না সব বাচ্চারা, যার মাথায় যেমন উঠবে সে তেমনটাই নিতে পারবে। তবে হ্যাঁ খাওয়া দাওয়া বলো, বাচ্চাকে স্বাস্থ্যবান বানানোর জন্য পুরোপুরি মা বাবার ক্রেডিট। মা যদি মনে করে ওই খেলো এক গাল খাওয়ালাম, দূর আমার ছেলে খাচ্ছে না, কি আমার মেয়ে খাচ্ছে না, তাহলে কিন্তু সন্তান কোনো দিনই মোটাও হবে না, কোনো দিনই সুস্থও থাকবে না। আর এটা নয় যে খাওয়ালেই যে মোটা হয়ে যায় তা নয়, আমার মেয়েকে কিন্তু মোটা করার জন্য খাওয়াই না। তো এটা একটা কথা। তো আর একটা ব্যাপার হচ্ছে, ওকে টাইম বাচ্চাদের যদি না খাওয়ানো হয়, বাচ্চাদের লিভার কিডনি সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। আবার অতিরিক্ত ঠুসে খাওয়ালেও বাচ্চাদের সেগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য পরিমাণ বুঝে খাওয়াতে হয়। ছোটোবেলা আমার মনে আছে ওকে মৌসুম্বি জুস খাওয়াতাম 25 ml করে, তারপরে আস্তে আস্তে বাড়াতে ওটা বেড়েছিল। দুধও যখন খাওয়াতাম বটলে তখনও ওরকম করে খাওয়াতাম। আমি ছোট যখন ছিল ও 2টো করে টয়লেট করতো, 2টো করে টয়লেট করলেই, যখনই আমি কোনোদিনও ছোটোবেলায় ওকে হাগিস বাড়িতে পড়াতাম না, এই অভ্যাসটা আমি করাইনি। কারণ হাগিস পরানোর ফলে না বাচ্চাদের অনেক রকম সমস্যা হয়। তো হাগিস পরিয়ে ঘুমও পাড়াইনি ওকে আমি কোনো দিনও। তো এখনকার দিনে এই সমস্যাগুলো খুব বেশি হচ্ছে, কারণ হাগিস পরানোর কারণে। তো আমি কোনোদিন ওকে হাগিস পরাতাম না। আমি কাজের লোক ছিল, ক্যাথা এসে ধুয়ে দিত। ডেলি মানে 30টা 40টা করে ক্যাথা পরতো ছোটোবেলায়। যখন বিয়ে হয়েছে তখনও তাই, আর তারপরে যখন আমি হায়দ্রাবাদে এলাম তখনও অনেকগুলো করে পড়তো। যখন 4.5 মাস তখন ওকে নিয়ে চলে এলাম আমি। যখন 9 মাস কয়েকদিন হবে তখন আমি কলকাতা গেছি সেই অবস্থাতেই। তারপরে ওখান থেকে ওকে 4.5 মাসের আমি নিয়ে এসেছিলাম। তো আমি ক্যাথাতেই ওকে শোয়াতাম, ক্যাথার মধ্যে ওকে শোয়াতাম। আর রাত্রিবেলাও তাই আমি দেখতাম যে ভিজে গেছে, ওর কাঁথার তলাটায় না আমি ওর পাছুটার নিচেটায় হাত দিয়ে শুতাম, যে ভিজে গেলে উঠে পড়বো আমি। মানে আমার ঘুম হোক না হোক, কিন্তু আমার বাচ্চা যেন সেফ থাকে, আমি সবসময় এটা মনে করতাম। তো এইভাবে ওকে যত্ন করেছি, নিজের ঘুম নষ্ট করে সব কিছু করে। মা হওয়াটা অতটা সোজা নয় যতটা সোজা মানুষ মনে করে। মা হতে গেলে অনেকটা কিছু স্যাক্রিফাইস করতে হয়, তো করেছিলাম। আমি শুধু না, আমার বড়, আমি যেমন গরমে না পাখা হাওয়া করতে বিরক্ত লাগতো, ও ঘেমে যাবে বলে বাবা সারা রাত্রি জেগে জেগে ওকে হাওয়া করতো।
তো এরকম দুজনে মিলেই করেছি। তো সেই জায়গা থেকে গিয়ে আজকে ও আমার মেয়ে যে অসুস্থ হয়েছিল, ডাক্তার বলেছিল কিছু বলা যাবে না হওয়ার পরে, সেই জায়গায় গিয়ে আমার মেয়ে আজকে পুরোপুরি সুস্থ এবং সবল এবং স্বাস্থ্যবান। তো এটা আমার কাছে গর্বের জায়গা। এটা আমরা এতটা খেটেছি ওর পেছনে, তার জন্য আজকে ওকে দেখে কেউ বলবে না যেদিন ও হয়েছিল সেদিনটা দেখলে চোখ থেকে জল বেরিয়ে যাবে। ওর নাক থেকে নল, এখানে পুরো চারদিকে পাইপ লাগানো, হাতে সেলাইনের চ্যানেল করা, ওর চারিদিকে মানে ওর ওইটুকুনি হাতে কী ছিল, কিছুই ছিল না। তো এইভাবে আমার মেয়ে অসুস্থ হয়েছিল, তারপরে এত মানে খেটে ওর প্রতি আমি যত্ন করেছি না, তা বলার মতো না। আমি না যখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম হাগিস পাতাম, ও না ভীষণ ইরিটেট হতে খুব অস্বস্তি ফিল করতে, আর খালি কাঁদতো। তো আমি কোনো সেই যে পড়াতাম, খালি ইঞ্জেকশন নিতে গেলে ওই যে ইঞ্জেকশন দিলেই না টয়লেট করে ফেলতো। তো সেই জন্য ওকে হাগিস পরিয়ে নিয়ে যেতাম, আর ওই যেটুকুনি ডাক্তারের কাছে নিয়ে যেতাম। তারপর আর ঘুরতে বেরোলেও ওরকম করতো। তখন আমি কী করতাম, একটুখানি খুলে যখন একটু ঘাসে টাসে ছাড়তাম, তখন ওকে কী করতাম, প্যান্ট এক্সট্রা নিয়ে যেতাম। তো আমি কী করতাম, হাগিসটা খুলে ব্যাগে রাখতাম, যে না ওর মনে হচ্ছে কষ্ট হচ্ছে, ওকে প্যান্ট পরিয়ে খেলতে দিই। তো এইভাবেই ওকে করেছি আমি। ওই জন্য ও খুব সাধারণ, ওকে মানুষ করছি খুব অসাধারণভাবে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু ও সবার সাথে মিশতে পারে আর ভীষণ সাধারণ। ওর বাবাও ভীষণ সাধারণভাবে থাকতে পছন্দ করে, আমরাও তাই। যতটা আছে দেখানোর প্রয়োজন মনে করি না, আর খুব সাধারণভাবে ওকে মানুষ করছি আমি, মানে মনের দিক থেকে আর মানসিকতার দিক থেকে। তো সেজন্য খুব সাধারণভাবেই ও খাওয়া দাওয়া বলো সব সাধারণ খাবার পছন্দ করে। তো এটাই হচ্ছে আমার মেয়ে। আজকে এইটুকু খালি বললাম, সবটা তো সবসময় শেয়ার করা হয় না, তাই তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম। তো আমার মেয়েকে সবাই এরকমই আর কি নজর দিত, নিজের বাচ্চাটার প্রতি কেয়ার করতো না, যে নিজের বাচ্চাটাকে কেয়ার করে কী করে ঠিকঠাক করা যায়, খাওয়াই কী করে। তো না, কারণ তাদেরকে সমালোচনা করতে হবে, তাদের ওই সময়টা দিতে হবে। আমার সেই সময়টুকু ছিল না, আমি মেয়ের পেছনেই পড়ে থাকতাম। তো সেই জায়গায় গিয়ে আমার মেয়ে ঠিকঠাক। তো কে কী বললো আমি আর গায়ে মাখি না। কখন মাঝে মাঝে মনটা কষ্ট লাগতো, আমার মেয়ে খাবার নিয়ে কেন বলছে এরকম। কিন্তু এই ছোটো মানসিকতার পরিচয়গুলো তারা দিত, সেটা তো আমার পরিচয় না, না। তো সেগুলো মুখের ওপর না বলতে পারলেও ভেতরে খারাপ লাগতো। যাকে যার যোগ্যতা যতটুকু সে ততটুকুই বলেছে, সেটা নিয়ে আমি গায়েও মাখি না। এখন আর মনেও হয় না কিছু। আমার মেয়েকে আমি তৈরি করে ফেলেছি, অর্ধেক হয়ে গেছে, আর একটু তৈরি করলেই হয়ে যাবে। তো তার আমার মেয়ের নখেরও যোগ্য হবে না, তো সেই জন্য আর ওইসব নিয়ে মাথা ঘামাই না। হয়তো কিছু আছে আমার মেয়ের মধ্যে, তার জন্যই হিংসাটা হতো, সেই জন্যই জ্বলে পড়ে উঠতো। তো চলো ভিডিওটা দেখতে থাকবো। আমি রান্নাটা করে নিই, অনেক বক বক করলাম তোমাদের সাথে। আসলে অনেক কথা জমে থাকে, তো সেগুলো না শেয়ার করলে মনটা হালকা হয় না, তো সেগুলোই শেয়ার করলাম। তো চলো আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিই ফটাফট। চলো খাবারটা ওকে দিয়ে আসি, তারপর এসে মাংসটা চাপাবো। বাবাই আসো, খেয়ে নাও, খেয়ে থালাটা আমায় দিয়ে আসবে, থালাটা আমায় দিয়ে আসবে। না না, ওকে দিয়ে দিলাম খাবারটা, এবার আমি মাংসটা চাপাবো। আজকে না ঝটপট ঝটপট করে করছি। বর বলেছে আসবো না, বাই চান্স যদি আসো, ওর তো মন যদি শোনে যে হয়ে গেছে তাহলে বলবে তাহলে যাবো। এই যে আমার বিশ্ববিখ্যাত পোড়া করা, যেটি নিয়ে আমি একটা বাজে কমেন্ট পেয়েছিলাম, তাও আমি ছাড়িনি। আমি কারোর কথাতে না কিছু মনে করি না। আমি এটা নিয়ে জীবনে চলি যে আমার কারোর কথাতে কিছু এসে যায় না, আমি যা আমি তাই। আর কে কী বললো কে না বললো আমি একদমই কান দিই না। তো এটাই হচ্ছে আমি। তো চাপিয়ে ফেলেছি, কারণ এই কড়াটাতে মাংস পেলে কিন্তু সত্যি সুন্দর হয়, সত্যি সুন্দর হয়। অন্য কড়াটাতে মাংস পেলে এত সুন্দর হয় না। তো আমি এটাতেই ওই জন্য করি সবসময়, এটা আমার ফার্স্ট কড়া। তো চলো রান্নাটা করে নিই, তারপর বাবা করবো।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই ঘুরে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি থাকে সেটাকে টান করে বাজিয়ে দিয়েছে, অল নোটিফিকেশানটা যে বাটনটি থাকে সেটাকে দাবিয়ে দিয়ে যাও। তো চলো আজকের মতো টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাও। তো চলো আজকের মতো টাটা।